আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সরকারকে গড়িমসি না করার আহ্বান বিএনপির। দেশে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ছাত্র দলের উপর দায় চাপানোর অভিযোগ। জুলাই আন্দোলনে দমন-পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। বিবিসিকে সাক্ষাৎকারে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ হিজবুত তাহরির সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে নির্বাচন চায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময় নয়, প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছেন তারা। বৈষম্য বিরোধী বা সমন্বয়কের পরিচয়ে কেউ অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে শুক্রবার বিকেলে এই সংবাদ সম্মেলন করেন গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং এ সময় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের পরিচয়ে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তিনি। জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, রয়টার্সে দেওয়া সাক্ষাৎকার নিয়ে কিছু ভুল ব্যাখ্যা হয়েছে। গণহত্যার বিচার ও সংস্কার ইস্যুতে আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করেন এনসিপির এই শীর্ষ নেতা। গণঅভ্যুত্থানের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এ সময় সম্প্রতি ছাত্রদল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন দলের আরেক নেতা সার্জিস আলম। পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, এখন নিজেদের শক্তি ও সক্ষমতা বাড়াতে মনোযোগ দিচ্ছেন, জোট নিয়ে ভাবছেন না তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ দেখা দেবে। জুলাই গণ অভ্যুত্থান ও বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ এবং আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে রিজভী বলেন, গণপরিষদ আর স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার করতে দীর্ঘ সময়ের প্রয়োজন নেই বলেও দাবি করেন বিএনপির এই মুখপাত্র। ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? এখনো আপনার 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগেই দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে, দিনের ভোট রাত্রে হয়েছে। আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন?
দেশের যে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র দলের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রকিব। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পদ পাওয়া না পাওয়া নিয়ে সার্জিস আলমের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে। দুঃখজনকভাবে এর দায় ছাত্রদল নেতাকর্মীদের উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নতুন দল এনসিপি ও ছাত্র শিবিরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে, কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান, তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল, সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চাই। দেশে যাতে আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য সংস্কার অপরিহার্য, তবে দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক তা চায় না ইসলামী আন্দোলন। রাজধানীর একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন চান তিনি। জনবান্ধব সংবিধানের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই ইসলামী আন্দোলনের লক্ষ্য বলে জানান দলের আমির। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, কার্যকর প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না, বরঞ্চ নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান জানায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সে সময় সেনাবাহিনী ছাত্র জনতার বিপ্লব দমনে জড়িয়ে পড়লে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ থাকত না বলেও জানান ফলকার তুর্ক। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবার বিবিসির ওয়েবসাইটের অনুষ্ঠানে এ পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার দমনপীড়ন চালিয়েছিল। জাতিসংঘ কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় ছিল ছাত্ররা। সেই সময় তারা সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. The country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. এরপরেই মূলত আসে আসল পরিবর্তনটা। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিলেন। ভলকার তুর্ক আরও জানান, অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেন এবং সেই আহ্বানে সাড়া দেয় জাতিসংঘ। এর আগে বুধবার জুলাই আন্দোলনের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট নিয়ে জেনেভায় আলোচনার সময় ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং মানবাধিকার রক্ষার উপর গুরুত্ব দিয়ে তুর্ক বলেন, বাংলাদেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে।
আশিকুর রহমান, এটিএন বাংলা। জুমার নামাজের পর হঠাৎ বিক্ষোভ মিছিলকে ঘিরে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুমার নামাজ শেষে সংগঠনটির নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে নিজেদের জানান দেওয়ার চেষ্টা করে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে আহত হয় সাংবাদিক সহ অনেকে। এ সময় কয়েকজনকে আটকও করে পুলিশ। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে তীব্র গর্জন দিয়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। তাদের ব্যাপক উপস্থিতি দেখে প্রথমে পিছু হটতে বাধ্য হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শান্তিপূর্ণভাবেই তারা মিছিল নিয়ে পল্টনের দিকে যায়। পরে তাদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় হিজবুত তাহরির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের কয়েকজনকে আটকও করে পুলিশ। মিছিল করার চেষ্টা করছিল, আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি। এরপর মারার পরে তারা ডিসপার্স চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি। বেশ কিছু আটক আছে, এটা আমরা পরে জানাবো, আমাদের কমিশনার স্যার জানাবে, মিডিয়া স্যার জানাবে। আহত হয় সাংবাদিক সহ বেশ কয়েকজন। সাংবাদিকরা শুধু বলতেছে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, অন্যদিকে ইসকন যে নিষিদ্ধ সংগঠন, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মানে যেখানে ইসলামিক আছে সেখানে একটা জঙ্গিপনা ভাবটা ঢুকাই দিচ্ছে আমাদের মধ্যে। এটা থেকে বাংলাদেশকে বেরোতে হবে। ধার্মিক নিয়ে কিছু বলতেছে, ওদেরকে বিশেষ করে জঙ্গি মানে ভাবটা দিতেছে। তো এইটাই আর কি, এটা এই দৃষ্টি যতক্ষণ পর্যন্ত না বদলাবে, এই দৃষ্টিভঙ্গি, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। যে গ্যাঞ্জাম গুলা হইতে আছে এগুলা যাতে না হয়, আর আমরা যাতে সামনে আরো ভালো মতো চলতে পারি। হিজবুত তাহরির একটা সম্মেলন ছিল, এটা নাকি এই জন্য ভয় লাগতেছে, এই তো আর কিছু না। তবে প্রশ্ন উঠে, মহানগর জুড়ে সকাল থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কিভাবে মিছিল বের করে হিজবুত তাহরির? এ সময় নামাজের পরপর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মুসল্লিরা মসজিদেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। আজ 40 বছর ধরে দেখতেছি যে দেশের কোনো একটা ভালো নেতৃত্ব আমরা পাইনি। এখন আশা করি আল্লাহ যেন একটা ভালো নেতৃত্ব আমাদেরকে মিলিয়ে দেয়। রমজানের প্রথম জুমা হওয়ায় জাতীয় মসজিদ সহ পাড়া মহল্লার প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নামে। আজানের পরপরই কানায় কানায় ভরে যায় প্রায় প্রতিটি মসজিদ। বরকতময় এই জুমার নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশার নারীদের ইফটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে দেশের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। নারী নির্যাতন সহ নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন। সরকারকে এসব বিষয় কঠোর হাতে দমন করে দেশের ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রমজানে সবজির বাজারে খানিকটা স্বস্তি থাকলেও অন্যান্য পণ্যের দাম চড়া। এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট। গত 1.5 মাসে চালের দাম মান ভেদে বেড়েছে কেজিতে 5 থেকে 15 টাকা। ঈদের আগেই মশলার দামও অস্বাভাবিক, বিশেষ করে এলাচের দাম হয়েছে দ্বিগুণ। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রমজান এলেই প্রতি বছর নিত্যপণ্যের দাম বাড়বে, এটাই যেন স্বাভাবিক। তবে এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। সবজির দাম এখন সহনীয় পর্যায়ে, যদিও লেবু ও বেগুনের দাম বেশি। ছোলা, ডাল সহ শুকনা বাজারেও রয়েছে স্বস্তি। একমাত্র সবজির দামটা একটু কিছুটা এখন সহনীয় পর্যায়ে আছে। আমি কোনো ডিফারেন্স দেখছি না। ফর দ্য লাস্ট 17 ইয়ার্স আমি বাজার করছি। অনেক তরকারির দামই বেশি, কোনটার দাম কম বলেন? লেবু কিনতে গেলে 120 টাকা হালি, 140 টাকা হালি। বেগুন কিনতে গেলে 140 টাকা কেজি। তবে এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট। অনেক দোকানেই তেল নেই।
মাঝে মাঝে হয়তো 2-1 কার্টন করে তেল দিয়ে যায়, আবার দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে না। 1 কার্টন 2 কার্টন তেল দিলে আমাদের লগে লগে শেষ হয়ে যায়, এটা থাকে না। এখন তো বাজারে একেবারে 5 কেজি তেল নাই, একেবারে প্রতি টাকা তেল চাই, প্রথম তেল চাই, তেল দিতে পারি না, এই জন্য কাস্টমার ঝগড়া করতে হয়। ঈদের আগেই বেড়ে গেছে মশলার দাম। 3,500 টাকার এলাচ এখন প্রায় 6,000 টাকা কেজি। এলাচের দাম মনে করছেন আগে 2,500-3,000 টাকা ছিল, এখন হয়ে গেছে 6,000-এর উপরে। লবঙ্গের দাম বাড়ছে, বা কালোমরিচের দাম বাড়ছে, কিশমিশের বাজার একটু বেশি, তারপরে কাঠবাদামের দাম বেশি, কাজু বাদামের দাম বেশি, আগে থেকে অনেক বেশি আর কি। রমজানে সাধারণত চালের বাজার মন্দা থাকে, তাই দামও থাকে কম। তবে এবছর সব রকমের চালের দামই বাড়তি। মিনিকেট 83 টাকা, আটাশ 62 টাকা এবং মোটা স্বর্ণা চালও বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি। চাল কিনতে গেছি মোকামে বলতে আছে যে 1-2 টাকা করে বেশি। বললাম কেন, রমজান মাসে তো চালের দাম কখনো বাড়ে না। ওই মেল মালিকে এখানে বেশি আমদানি আছে, কিন্তু দাম যে বাড়ার কারণটা কিছুই বুঝিনি। ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কমলেও বাড়তি দেশি মুরগির দাম। দেশির দাম বাড়তি, আগে তো 550 ছিল, এখন 650। আর আপনার সোনাইলা ছিল 300 বেশি, এখন 260। রোজার শুরুতে গরুর মাংসের দাম কিছুটা বাড়লেও এখন তা কমেছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভাজা পোড়া খাবার শরীরের নানা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করলেও সাশ্রয়ী মূল্যের কথা চিন্তা করে অনেকেই এসব দিয়ে ইফতার করছেন। যদিও বিক্রেতাদের দাবি সর্বোচ্চ মান বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হচ্ছে ইফতার সামগ্রী। ক্রেতারা বলেন, কাজের তাগিদে বাইরে থাকায় অনেকটা বাধ্য হয়েই তাদের ইফতার করতে হয় খাবার হোটেলগুলোতে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা মহানগরের খাবার হোটেলের সামনে বিকেল থেকেই ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে রাখেন দোকানিরা। মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, জিলাপি, গুড়ের শরবতের সাথে খেজুর দিয়ে তৈরি করা হয় প্যাকেজ। এসব প্যাকেজের মূল্য 110 টাকা। পার্সেলের পাশাপাশি হোটেলে বসে একই মূল্যে ইফতার করতে পারছেন রোজাদাররা। আমরা একটা প্যাকেজের মধ্যে 10-12টা আইটেম দিই, সেখানে খেজুর সহ বিভিন্ন ইফতারি, ছোলা, জিলাপি সবকিছু মিলে একটা প্যাকেজ করা হয়। প্যাকেজের দাম হলো 110 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এসব ভাজা পোড়ার খাবারকেই মেনু হিসাবে রাখতে হচ্ছে অনেককে। তারা বলেন, ফলমূল দিয়ে ইফতার করতে গেলে তা কোনোভাবেই 100 টাকার মধ্যে আটকে রাখা যাবে না। চাল, ডাল, তেল, চিনি, ইফতার সামগ্রী অত্যন্ত বৃহৎ দামে আজকে কোথাও বড় কোনো জায়গায় পরিসরে ইফতার করা যায় না। সাশ্রয় মূল্যের কারণে এবং পরিবেশের কারণে আমরা এখানে এসে ইফতার করি। চকবাজার কিংবা বেলি রোডের ইফতার ব্যয়বহুল, তাই রোজাদারদের বড় একটি অংশের ইফতার করতে হয় ফুটপাতের খাবার দিয়ে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাবার কোথা থেকে কেনা হলো তা বড় কথা নয়, এটি হতে হবে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। ইংল্যান্ডের 100 বলের ঘরোয়া আসর দ্য 100-এর প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের 29 ক্রিকেটার। তবে সবার চোখ সাকিব আল হাসানের দিকে, যিনি রয়েছেন শীর্ষ মূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে। 12 মার্চ অনুষ্ঠিতব্য ড্রাফটে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারিত হবে। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে 1,20,000 পাউন্ড, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। তারপরেই আছেন রিশাদ হোসেন, যার ভিত্তিমূল্য 63,000 পাউন্ড। এছাড়া 52,000 পাউন্ডের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন 3 তারকা লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মেহেদী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। রোববার শিরোপা যুদ্ধে দুবাইয়ে মুখোমুখি হবে দুদল। গ্রুপ পর্বে তাদের সাক্ষাতে কিউইদের 44 রানে হারায় রোহিত শর্মার দল। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জেতে দুবারের চ্যাম্পিয়নরা, তাই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনরা। প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। দুবাইয়ে রোববার বেলা 3টায় মুখোমুখি হবে দুদল। তেহরানে ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 52-12 পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে 2 ম্যাচে 1 জয় শেষে
4-এর লড়াইয়ে টিকে আছে লাল সবুজের মেয়েরা। 7 বছর পর শুরু হওয়া এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জ পদকের আশা নিয়ে তেহরান গেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথমার্ধে 27 পয়েন্ট ছিল বাংলাদেশের, মালয়েশিয়ার 5। দ্বিতীয়ার্ধেও একতরফা খেলে জয় নিয়ে কোর্ট ছাড়ে সুবিমল দাসের শিশুরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারকে গড়িমসি না করার আহ্বান বিএনপির। দেশে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ছাত্র দলের উপর দায় চাপানোর অভিযোগ। জুলাই আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। বিবিসিকে সাক্ষাৎকারে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বাইতুল মোকাররম এলাকায় নিষিদ্ধ হিজবুত তাহরির সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আটক। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।